প্রিয় শিক্ষার্থীরা, আর্থিক বিবরণী বিশ্লেষণের ইউনিট 6-এ আমরা এখন শিখব সচ্ছলতার অনুপাতগুলো কিভাবে নির্ণয় করতে হয় এবং এই সম্পর্কিত গাণিতিক সমস্যাগুলো আমরা আলোচনা করব। আমরা ইউনিট 4-এ এই সম্পর্কিত যে সূত্রগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো সম্পর্কে আলোচনা করেছি। তোমরা ইউনিট 4টি অবশ্যই দেখে আসবে। তারপর আমাদের এই গাণিতিক সমস্যার ম্যাথমেটিক্যাল যে লেকচারটি, এই লেকচারটি সম্পূর্ণটি শুনবে। চলো লেকচারটি শুরু করা যাক। এখানে সচ্ছলতার অনুপাত যেগুলো রয়েছে, আমরা সচ্ছলতার নির্ণয়ের অনুপাতগুলো আমরা জেনে এসেছি আগের ইউনিট 4 থেকে। তো সেই অনুযায়ী যে সকল গাণিতিক প্রশ্নগুলো এসেছে সেগুলো আলোচনা করব। প্রথমেই প্রশ্নটি খেয়াল করে দেখি। প্রশ্নে রয়েছে দায় মালিকানা অনুপাত 2:7 এবং প্রশ্নে বলা আছে মোট দায় 4,20,000 টাকা হলে মোট সম্পত্তির পরিমাণ কত। এই অ্যান্সারগুলো করতে গেলে আমাদের খেয়াল রাখতে হয় প্রথমেই কোশ্চেনে কি চেয়েছে। সহজে অ্যান্সার করার জন্য কোশ্চেনে কি চেয়েছে? মোট সম্পত্তি। মোট সম্পত্তি কিভাবে বের হয় একটু যদি সহজ করে দিই, মোট সম্পত্তি হচ্ছে A = L + OE, অর্থাৎ মোট সম্পদ হচ্ছে দায় প্লাস মালিকানা সত্ত্ব। অর্থাৎ দায়ের সাথে যদি মালিকানা সত্ত্ব যোগ করা যায় তাহলে মোট সম্পদ বের হয়ে যাবে। তাহলে প্রশ্নটা একটু খেয়াল করে দেখা যাক। দায় মালিকানা অনুপাত 2:7, মোট দায় দেওয়া আছে, অর্থাৎ মোট দায় বলা আছে 4,20,000 টাকা। আমাদের বের করতে হবে কি? বের করতে হবে মালিকানা সত্ত্বটুকু বের করতে হবে। তো মালিকানা সত্ত্ব বের করার জন্য একটাই ক্লু দেওয়া আছে, সেই ক্লুটা হচ্ছে দায় মালিকানা অনুপাত 2:7। এটা কি বলতেছে? দায় মালিকানা অনুপাত বলতেছে মোট দায় বা বহির্দায় ডিভাইডেড বাই মালিকানা সত্ত্ব, ডিভাইডেড বাই মালিকানা সত্ত্ব ইকুয়াল টু 2:7। এই কোশ্চেনগুলোতে খেয়াল রাখতে হবে যে অর্থাৎ আমার পরীক্ষায় এখানে বহির্দায় হচ্ছে যখন 2 টাকা তখন মালিকানা সত্ত্ব হচ্ছে 60 টাকা। বহির্দায় 2 অংশ, মালিকানা সত্ত্ব 7 অংশ। তাহলে এখানে প্রশ্নে কিসের টাকা দেয়া আছে? প্রশ্নে টাকা দেয়া আছে 4,20,000 টাকা হচ্ছে দায়ের টাকা দেয়া আছে। যদি এটা মোট দায় না বলতো তাহলে আমরা 7 ধরতাম, যে তখন আমরা মালিকানা যদি বলতো, কিন্তু এটা যেহেতু মোট দায় বলেছে তার মানে এটা কত অংশ? 2 অংশ। তাহলে 4,20,000-কে 2 অংশ দিয়ে যদি আমি ভাগ দিই তাহলে মূলত পাচ্ছি আমরা 2,10,000 টাকা। 2,10,000-কে যদি আমরা এখন মালিকানা সত্ত্বে রূপান্তর করতে চাই তাহলে মালিকানা সত্ত্ব কত অংশ? মালিকানা সত্ত্ব হচ্ছে 7 অংশ। তাহলে এটাকে গুণ দিতে হবে 7 দিয়ে। খেয়াল করে আমরা 7কে 7, 7 দুগুণে 14, অর্থাৎ 14,70,000 টাকা মালিকানা সত্ত্বের পরিমাণ দাঁড়াচ্ছে তাহলে 14,70,000। কিন্তু মোট সম্পত্তির পরিমাণ জানার জন্য আমাদের দায় তো দেয়াই রয়েছে, এর সাথে যোগ করতে হবে 14,70,000। মূলত যোগ বিয়োগটা সহজে করার জন্য ভার্টিক্যালি করাটাই সুবিধাজনক। আর তোমরা যদি হরাইজন্টালি কেউ করতে চাও নিজেরাই দক্ষতা অর্জনের জন্য লেকচার শিট দেখে প্র্যাকটিস করে নিবে। তাহলে এখানে 90,000, 18,90,000 টাকা হচ্ছে মোট সম্পত্তির পরিমাণ। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। খুব সহজে মোট সম্পত্তির পরিমাণ নির্ণয় করার জন্য আমাদের প্রথমে খেয়াল রাখতে হবে সম্পত্তি হচ্ছে দায় ও মালিকানা সত্ত্ব যোগ করলে বের হবে। তাহলে দায়টা প্রশ্নে দেওয়া রয়েছে 4,20,000 টাকা। তাহলে আমাদের বের করতে হবে কি? আমাদের বের করতে হবে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব বের করার জন্য একটাই ক্লু দেওয়া আছে, সেটা হচ্ছে দায় মালিকানা অনুপাত 2:7। অর্থাৎ যখন দায় 2 টাকা তখন মালিকানা সত্ত্ব 60 টাকা। তাহলে দায় যদি 2 টাকা যদি হয় তাহলে দায় 2 টাকার সমান কত? 4,20,000 টাকা। তাহলে এই অংশটাকে আমরা ভাগ করে দিই, 4,20,000-কে 2 দিয়ে ভাগ করে দিই। খেয়াল করব যদি এটা মোট দায় না হয়ে মালিকানা সত্ত্ব হইতো তাহলে অবশ্যই 7 দিয়ে ভাগ করতাম, কারণ আমাদের এখানে মালিকানা সত্ত্ব কত অংশ? 7 অংশ। তো এখানে 2 দিয়ে ভাগ করলাম, পেয়ে গেলাম 2,10,000 টাকা। যেহেতু মালিকানা সত্ত্ব বের করব আর মালিকানা সত্ত্ব হচ্ছে 7 অংশ, সেহেতু 7 দিয়ে গুণ করলাম, পেয়ে গেলাম 14,70,000 টাকা। এই 14,70,000 টাকা দায়ের সাথে যোগ করে দিলেই আমরা পেয়ে যাচ্ছি মোট সম্পত্তির পরিমাণ। এই সম্পর্কিত আমরা আরো ম্যাথ দেখব এখন। এখানে খেয়াল করে দেখি, প্রশ্নে বলে দেওয়া আছে বহির্দায় 2 লক্ষ টাকা, মালিকানা সত্ত্ব 1 লক্ষ টাকা হলে কোম্পানির দায় মালিকানা অনুপাত কত টাকা? এখানে দায় মালিকানা অনুপাত আমরা আগের প্রশ্নে দেয়া ছিল, এই প্রশ্নে আমরা দায় মালিকানা অনুপাত নির্ণয় করব। দায় মালিকানা অনুপাতের সূত্রটি আমরা সবাই জানি এখন অলরেডি, যে উপরে বহির্দায় বা মোট দায়, নিচে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বে কত টাকা রয়েছে সেটা আমরা লিখব। তাহলে এই প্রশ্নের জন্য আমরা খেয়াল করে দেখি, এখানে রয়েছে বহির্দায় 2 লক্ষ টাকা
এবং মালিকানা সত্ত্ব 1 লক্ষ টাকা। অঙ্কটা খুবই সহজ ছিল। এখানে আমরা ম্যাথের সুবিধার্থে শূন্যগুলো যদি কেটে দেই তাহলে আমাদের হাতে থাকতেছে 2:1। তাহলে আমরা দায় মালিকানা অনুপাত পাচ্ছি 2:1, অর্থাৎ প্রতিষ্ঠানের আমাদের 2 টাকা বহির্দায়ের জন্য 1 টাকা মালিকানা সত্ত্ব রয়েছে। এটি প্রতিষ্ঠানের জন্য অসন্তোষজনক, অর্থাৎ আমাদের মালিকানা সত্ত্ব কম রয়েছে, বহির্দায় বেশি রয়েছে। তাহলে এটা আমাদের প্রতিষ্ঠানে খরচও বাড়িয়ে দিবে, কারণ আমাদের বাইরের ঋণ বেশি রয়েছে। এখানে আমরা এখন আরও একটি ম্যাথ সলভ করবো। এখানকার দেখি এখানে কি বলতেছে। এখানে বলতেছে একটি কোম্পানির শেয়ার মূলধন হচ্ছে 20 লক্ষ টাকা, শেয়ার মূলধন বলা আছে। এরপরে সঞ্চিত তহবিল 3 লক্ষ টাকা, রক্ষিত আয় 2 লক্ষ টাকা, কাল্পনিক সম্পদ অর্থাৎ অলিক সম্পদ বা অসমন্বিত ব্যয় রয়েছে 1,50,000 টাকা। তাহলে উক্ত কোম্পানির মালিকানা সত্ত্ব কত টাকা হবে? এই ধরনের প্রশ্ন চলে আসে, কারণ মালিকানা সত্ত্ব নির্ণয় করতে বলতে পারে আমাদেরকে মালিকানা সত্ত্ব কত টাকা। তাহলে মালিকানা সত্ত্বের বের করার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে মালিকানা সত্ত্বের ভিতরে কখনোই অলিক সম্পদ বা অস্পর্শনীয় সম্পদগুলো থাকতে পারবে না। অলিক সম্পদ বা অস্পর্শনীয় সম্পদ থাকতে পারবে না, এটা খেয়াল রাখতে হবে আগে। তাহলে শুরুতে আমরা খেয়াল করি দেখি আমরা মালিকানা সত্ত্ব কিভাবে নির্ণয় করি। কোম্পানির ক্ষেত্রে কোম্পানির শেয়ার মূলধন, সঞ্চিত তহবিল, শেয়ার অধিহার যদি থাকে সবগুলো আমরা যোগ করে নিই, সংরক্ষিত মুনাফার জের সব যোগ করি, তাহলে আমরা পেয়ে যাই মালিকানা সত্ত্ব। কিন্তু মনে রাখতে হবে যে আমরা মালিকানা তহবিল বের করতে চাইলে মালিকানা তহবিলে আমাদের অলিক সম্পদ বা অস্পর্শনীয় সম্পদ থাকতে পারবে না। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা প্রথমে মালিকানা সত্ত্ব যেটি করব কাজ, শেয়ার মূলধন আমরা খেয়াল করে দেখি। শেয়ার মূলধন রয়েছে 20 লক্ষ টাকা, এর সাথে রয়েছে সঞ্চিত তহবিল 3 লক্ষ টাকা, তার সাথে পরেই রয়েছে রক্ষিত আয় 2 লক্ষ টাকা। অর্থাৎ টোটাল আমাদের কাছে মালিকানা সত্ত্বের মধ্যে রয়েছে 25 লক্ষ টাকা। কিন্তু মালিকানা সত্ত্বের এই অংশটাতে অবশ্যই কাল্পনিক সম্পদ বা অস্পর্শনীয় সম্পদ থাকতে পারবে না, সেগুলো বাদ দিয়ে দেখাতে হবে মূলত। তাহলে এখান থেকে যদি আমরা 1,50,000 টাকা বাদ দিয়ে দিই তাহলে আসতেছে 23,50,000 টাকা। যদি এভাবে প্রশ্ন আসে এবং প্রশ্নে বলে দেওয়া থাকে যে কাল্পনিক সম্পদ রয়েছে কত এভাবে, তাহলে আমাদের এটা আর্থিক বিবরণী বিশ্লেষণ অনুযায়ী আমাদের মালিকানা সত্ত্ব নির্ণয় করতে গেলে আমাদের এখানে যত ধরনের কাল্পনিক সম্পদ বা অস্পর্শনীয় সম্পদ রয়েছে সেগুলো বাদ দিয়ে তারপর দেখাতে হবে অর্থটা। অর্থাৎ মালিকানা সত্ত্ব হচ্ছে 23,50,000 টাকা। এই সম্পর্কিত আমরা আরো একটি অঙ্ক দেখতেছি এখন, যেখানে আসতে পারে আমাদের প্রশ্নে লেখা থাকতে পারে বিনিয়োজিত মূলধন কত টাকা। বিনিয়োজিত মূলধনের কথা যদি প্রশ্নে বলে দেয় যে বিনিয়োজিত মূলধন 10 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা, তাহলে কষ্ট করে আমাদের অঙ্ক করে বিনিয়োজিত মূলধন বের করতে হয় না। কিন্তু প্রশ্নে যদি বলা না থাকে তখন বিনিয়োজিত মূলধনের আয়ের হার বের করতে গেলেও বিনিয়োজিত মূলধনটা আমাদেরকে আগে থেকে নির্ণয় করে নিতে হয়। সো বিনিয়োজিত মূলধন নির্ণয় করার জন্য একটা সূত্র রয়েছে, সেই সূত্রটি হচ্ছে মোট সম্পদ থেকে চলতি দায় বাদ দেয়া। খেয়াল রাখতে হবে, মোট সম্পদ থেকে চলতি দায় বাদ দেয়া, মোট সম্পদ মাইনাস চলতি দায়, এটি হচ্ছে বিনিয়োজিত মূলধনের শর্টকাট এবং সহজ সূত্র। বিনিয়োজিত মূলধন বলতে প্রতিষ্ঠান কতটুকু টাকা প্রতিষ্ঠানে বিনিয়োগ করা হয়েছে, অর্থাৎ বিনিয়োজিত মূলধনে আরেক নাম বলা যায় বিনিয়োগকৃত মূলধন। তাহলে বিনিয়োগকৃত মূলধন বলতে অ্যাকচুয়ালি বোঝায় প্রতিষ্ঠান কতটুকু শেয়ার মূলধন রয়েছে এবং এর সাথে কতগুলো দীর্ঘমেয়াদী দায় রয়েছে। অর্থাৎ মালিকানা সত্ত্বের সাথে যদি দীর্ঘমেয়াদী দায় যোগ করা যায় তাহলেও বিনিয়োজিত মূলধন বের হবে। কিন্তু খেয়াল রাখতে হবে যে এই অধ্যায়ের যে আমার আর্থিক বিবরণী বিশ্লেষণের ক্ষেত্রে অবশ্যই বিনিয়োজিত মূলধনের ভিতরে অস্পর্শনীয় সম্পদ বা অলিক সম্পদ, কাল্পনিক সম্পদ থাকতে পারবে না। তো সেক্ষেত্রে অবশ্যই মোট সম্পদ থেকে চলতি দায় বাদ দিলে তারপর অবশ্যই কাল্পনিক সম্পদ বা অস্পর্শনীয় সম্পদ থাকলে বাদ দিতে হবে, এবং যদি কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগ থাকে সেগুলোও বাদ দিতে হবে। তাহলে সূত্র দাঁড়াচ্ছে মোট সম্পদ মাইনাস চলতি দায়, এর সাথে সাথে আরো কি কি থাকতেছে, মাইনাস কাল্পনিক সম্পদ বা অলিক সম্পদ মাইনাস অস্পর্শনীয় সম্পদ এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ।
বিনিয়োজিত মূলধনের সূত্র দাঁড়াচ্ছে মোট সম্পদ মাইনাস চলতি দায় মাইনাস কাল্পনিক সম্পদ মাইনাস অস্পর্শনীয় সম্পদ মাইনাস দীর্ঘমেয়াদী বিনিয়োগ। যেহেতু এটা আমাদের সূত্র, আমরা এখন ভার্টিক্যালি সহজে কিভাবে অ্যান্সার করা যায় সে অনুযায়ী চিন্তা করব। আমাদের মোট সম্পদ রয়েছে 25 লক্ষ টাকা, আমরা সেভাবে ম্যাথ শুরু করে দিলাম। 25 লক্ষ টাকা থেকে প্রথমে চলতি দায় বাদ দিয়ে দিলাম আমরা 5 লক্ষ টাকা, মোট সম্পদ থেকে চলতি দায় মাইনাস, এরপরে কাল্পনিক সম্পদ এই প্রশ্নে দেয়া রয়েছে 2 লক্ষ টাকা, আমাদের এটাও বাদ যাবে, প্রশ্নে না থাকলে কিছু করার ছিল না। দেন বিনিময় মূল্যহীন সুনাম, বিনিময় মূল্যহীন সুনাম আমাদের অস্পর্শনীয় সম্পদ 1 লক্ষ টাকা, এবং রয়েছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ 3 লক্ষ টাকা। তাহলে আমরা খুব সহজেই এখন বিনিয়োজিত মূলধন বা বিনিয়োগকৃত মূলধনটা নির্ণয় করতে পারছি। 25 লক্ষ টাকা থেকে 5 লক্ষ 2 7 লক্ষ 8 লক্ষ 11 লক্ষ, আমাদের টোটাল 11 লক্ষ টাকা আমরা মাইনাস দিব 25 লক্ষ টাকা থেকে। খেয়াল করো এই জিনিসটা, 25 লক্ষ টাকা থেকে আমরা টোটাল 11 লক্ষ টাকা মাইনাস করব, তাহলে আমাদের অ্যান্সার আসতেছে বিনিয়োজিত মূলধন 14 লক্ষ টাকা। যোগ বিয়োগ করার ক্ষেত্রে আমরা লেকচার শিট থেকে আরও যে সকল ম্যাথগুলো রয়েছে সেগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করব নিজের দক্ষতা বাড়ানোর জন্য, তাহলে আমরা সহজে কিন্তু আবার এইগুলো অ্যান্সারগুলো সহজে বের করতে পারবো। এখন আমরা মূলত মুনাফা অর্জন ক্ষমতা সম্পন্ন কিছু অনুপাত যেগুলো নির্ণয় করা যায় সেগুলো সম্পর্কিত গাণিতিক সমস্যাগুলো আলোচনা করব। মুনাফা বা লাভ অর্জন ক্ষমতা সম্পর্কে যে অনুপাতগুলো রয়েছে এগুলো আমরা সূত্রগুলো ইউনিট 4 এ আলোচনা করেছি। ইউনিট 4 এর পর এখন তোমরা ডিরেক্টলি আমরা এখানে গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। প্রথমেই রয়েছে এখানে একটি প্রশ্নে প্রবাহ কোম্পানির নিট আয় দেয়া রয়েছে 6000 টাকা, নিট বিক্রয় 1 লক্ষ টাকা, গড় সম্পত্তি দেয়া রয়েছে 1,50,000 টাকা। তাহলে কেয়া কোম্পানির প্রান্তিক মুনাফার হার কত হবে? তাহলে কোশ্চেনটা আগে আমরা খেয়াল করব, কোশ্চেন কি চেয়েছে, প্রান্তিক মুনাফার হার কত। প্রান্তিক মুনাফার হার বলতে নিট মুনাফার হার বোঝাচ্ছে। নিট মুনাফার হারের সূত্র কি? নিট মুনাফার হারের সূত্র হচ্ছে নিট মুনাফার অনুপাত বা হার, সূত্র হচ্ছে নিট মুনাফা ডিভাইডেড বাই নিট বিক্রয়। খেয়াল করব, নিট মুনাফা ডিভাইডেড বাই নিট বিক্রয়, তার মানে গড় সম্পত্তির যে তথ্যটা দেওয়া আছে এই তথ্যটা শুধুমাত্র আমাদেরকে কনফিউজড করার জন্য দেওয়া হয়েছিল, আর কিচ্ছু না। তাহলে নিট মুনাফা কত টাকা আমাদের কাছে এখানে? 6000 টাকা, এবং নিট বিক্রয় 1 লক্ষ টাকা। অঙ্কের দ্রুততার সুবিধার্থে আমরা এখানে ম্যাথটা এভাবে করতে পারি, করে দেখতে পাচ্ছি অ্যান্সার চলে আসতেছে 6%। 6/100 বলতে আমরা 6%কে বুঝাই, এবং মুনাফা উপার্জন ক্ষমতার যে সকল অনুপাতগুলো রয়েছে সবগুলোর অ্যান্সার আসবে পার্সেন্টেজে। মুনাফা উপার্জন ক্ষমতা বললে পার্সেন্টেজ, আবর্তন অনুপাত বললে বারে হবে অ্যান্সার, 6 বার 7 বার 8 বার, আর যদি আমাদের তারল্য অনুপাতের কথা বলা হয় সবগুলোতেই হবে ইষ্টু দিয়ে অ্যান্সার, 2:1 3:1 এভাবে। এই সংক্রান্ত আমরা আরও একটি প্রশ্ন সলভ করে দেখি এখন। খেয়াল করো, এখানেও বলা হয়েছে কেয়া কোম্পানির আয় বিবরণ অনুযায়ী কর পূর্ববর্তী মুনাফা 7 লক্ষ টাকা। প্রশ্ন খেয়াল করব আমরা, আয়কর দেয়া আছে 2,10,000 টাকা। যদি 1 লক্ষ সাধারণ শেয়ার থাকে তাহলে শেয়ার প্রতি আয় কত টাকা? শেয়ার প্রতি আয়ের যে সূত্রটা রয়েছে সেটি আমরা ইউনিট 4 এ আলোচনা করে এসেছি। শেয়ার প্রতি আয় আমরা জানি কিভাবে বের হবে। শেয়ার প্রতি আয় বের করার জন্য আমাদের অবশ্যই কর পরবর্তী নিট মুনাফা প্রয়োজন, যেই নিট লাভটা মূলত শেয়ার হোল্ডারদের মাঝে বন্টন করা যাবে, অর্থাৎ বন্টনযোগ্য নিট লাভটা। তাহলে বন্টনযোগ্য নিট লাভ বা নিট মুনাফা অর্থাৎ কর পরবর্তী নিট মুনাফাটা আমাদের প্রয়োজন। কর পরবর্তী নিট মুনাফা কত টাকা হবে? যেহেতু প্রশ্নে একটু ট্রিকিভাবে কর পূর্ববর্তী মুনাফা দেয়া আছে 7 লক্ষ টাকা, সেটা থেকে আমরা করের টাকাটা মাইনাস করে নেই 2,10,000, তাহলে আমরা পেয়ে যাব কর পরবর্তী মুনাফা, অর্থাৎ 4,90,000 টাকা আসতেছে আমাদের কর পরবর্তী নিট লাভ। 4,90,000 কর পরবর্তী নিট লাভকে ভাগ দিতে হবে কি দিয়ে? লিখেছিলাম আমরা ইউনিট 4 এ যে সাধারণ শেয়ারের সংখ্যা দ্বারা ভাগ দিতে হবে। প্রশ্নে বলা আছে যদি 1 লক্ষ সাধারণ শেয়ার থাকে তাহলে সাধারণ শেয়ারের সংখ্যা কত? সাধারণ শেয়ারের সংখ্যা হচ্ছে 1 লক্ষ। আমরা অঙ্কের সুবিধার্থে এখানে বুঝতেছি, এখানে 3টা শূন্য কাটা দিয়ে দিলাম, এখানে একটা শূন্য কাটা দিলাম, 49কে 10 দিয়ে ভাগ করলে 4.9, তাহলে 4.9 টাকা হচ্ছে শেয়ার প্রতি আয়, 4.9 টাকা।
এখন আমরা এর সাথে আমরা আরো কিছু ম্যাথ প্র্যাকটিস করে দেখব। এখানে আমরা খেয়াল করে দেখি, একটি কোম্পানির নিট লাভ 1,20,000 টাকা, গড় সম্পদ 6 লক্ষ টাকা এবং নিট বিক্রয়ের পরিমাণ হচ্ছে 4,80,000 টাকা। কোশ্চেনে চেয়েছে কি? কোশ্চেনে চেয়েছে সম্পদের উপর মুনাফার হার কত। সম্পদের উপর মুনাফার হারের সূত্র আমরা অবশ্যই ইউনিট 4-এ আলোচনা করে এসেছি। সূত্র হচ্ছে নিট মুনাফা ডিভাইডেড বাই গড় সম্পদ। তাহলে নিট মুনাফাকে গড় সম্পদ দিয়ে ভাগ করতে হবে এবং অন্যান্য তথ্য যা থাকবে সেগুলো আমাদের কনফিউজড করে দেওয়ার জন্য ছিল। তাহলে নিট লাভ হচ্ছে কত টাকা? এখানে 1,20,000 টাকা এবং গড় সম্পদ দেয়া রয়েছে 6 লক্ষ টাকা। এর সাথে রয়েছে নিট বিক্রয়ের পরিমাণ 4,80,000 টাকা। এই তথ্য আমাদের কাজে লাগতেছে না। এখন আমরা কি করব, অঙ্কের সুবিধার জন্য এখানে দ্রুত ম্যাথ করার জন্য আমরা কি করলাম, শূন্যগুলো কেটে দিলাম। তাহলে এখানে 6 দুগুণে 12 এবং 6 10-এ 60। আমরা 2/10, 2/10 বলতে বোঝাচ্ছে 0.2 অর্থাৎ 20%। আমাদের মুনাফা উপার্জন ক্ষমতার সব অ্যান্সারগুলো আমরা পার্সেন্টেজে করে থাকি এবং এটি ছিল আমাদের সর্বশেষ ম্যাথমেটিক্যাল প্রবলেম, যেটি আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরীক্ষাগুলোতে দেখেছি এবং মূলত আজকের লেকচারটি এখানে শেষ করছি।